আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমরা ইনশাআল্লাহ আবার ক্লাসে ফিরে আসলাম। ল্যাপটপে যে সমস্যার কথা বলছিলাম সেটা সমাধান হয়েছে। মুন্নিয়াফা, একটু কষ্ট করে গ্রুপে লিখে দেন তো যে পরিসংখ্যান ক্লাস হবে, হচ্ছে, সবাই আসেন। জি ভাইয়া লিখতেছি। ভাই শোনা যাচ্ছে না। কিছু অঙ্ক। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। গ্রামে আছে তো? শুনতে পাচ্ছি না, আমি গ্রামে আছি, এখনো বেরি নেই। গাজীপুরে ফিরলে ইনশাআল্লাহ আশা করি নেটওয়ার্ক জনিত সমস্যা থাকবে না। তারপর সমস্যা হলে জানাবেন। আচ্ছা, দেখেন, প্রথম অধ্যায়ে আমরা সবগুলো প্রশ্নই পড়ে ফেলছিলাম। দশম ব্যাচের যে নোট ছিল সেটা দিয়ে আপনাদেরকে পড়ালাম। ৮ পর্যন্ত পড়ছিলাম। এখানে ১১তম ব্যাচে একটা ছোট্ট প্রশ্ন আপডেট করছি। সেটা হলো ৯ নাম্বার। দেখেন, শর্তাধীন সম্ভাবনার সংজ্ঞা দিন। আমরা শর্তাধীন সম্ভাবনাটা কিন্তু আগে পড়ি নাই, আগের নোটে ছিল না। এটা নতুন ৯ নাম্বার প্রশ্ন, তো এটা আপনাদেরকে পড়ানো হয় না, এটা আমি এখন পড়াই দিচ্ছি। ৯ নাম্বার ছোট্ট প্রশ্নটা পড়ানোর পরে আমরা ইনশাল্লাহ প্রথম অধ্যায়ে কি কি অঙ্ক করবেন আপনারা, তো তার থেকে মোটামুটি কতগুলো অঙ্ক আজকে করানোর চেষ্টা করব। যদি শেষ করতে না পারি আমরা পরবর্তী ক্লাসে আবার বাকি অঙ্কগুলো করাই দেবো ইনশাল্লাহ। তো ৯ নম্বর ছোট্ট প্রশ্নে আমরা যাচ্ছি। আপনারা সম্ভাবনার বিভিন্ন সংজ্ঞা, সম্ভাবনার বিভিন্ন ধারণা আগেই দেখছেন, আগের ক্লাসগুলোতে, আগের ভিডিওগুলোতে দেখছেন। মোটামুটি এই অধ্যায় পুরোটা কিন্তু আমাদের শেষ, সুন্দরভাবে শেষ। ঠিক আছে, প্রথম অধ্যায়টা কেউ কঠিন মনে করবেন না। এই অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন আপনারা লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখেন, শর্তাধীন সম্ভাবনা এটা কি? কথা কি শোনা যাচ্ছে? আবার একটু বল। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ৯ নম্বর প্রশ্নটা দেখেন। শর্তাধীন সম্ভাবনা, কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা কাকে বলে? কোনো একটি ঘটনা ইতোমধ্যে ঘটেছে, এই শর্তে অন্য একটি ঘটনার সম্ভাবনাকে শর্তাধীন সম্ভাবনা বলে। আকাশে মেঘ, এখন এই মেঘ থাকার কারণে বা বৃষ্টি হচ্ছে এই কারণে যদি বজ্রপাত হয়, তাহলে এই ঘটনার পরে ঘটনাটা ঘটলো, তাহলে একটা ঘটনা ঘটেছে, এই শর্তে যদি অন্য একটি ঘটনা ঘটে বা ঘটে না, ঘটার সম্ভাবনা থাকে, তাহলে তাকে কি বলে? শর্তাধীন সম্ভাবনা বলে। আমরা বুঝতে পারছি বিষয়টা সহজ। অর্থাৎ একটি ঘটনার সংগঠন অন্য ঘটনার সম্ভাবনাকে, একটি ঘটনার ঘটা অন্য ঘটনার সম্ভাবনাকে যদি প্রভাবিত করে, সেখানে শর্তাধীন সম্ভাবনা ব্যবহৃত হয়। এখন এক্সাম্পল হিসেবে আপনি লিখবেন, এই যে তাসের কথা, যারা তাস দেখছেন, খেলছেন, তারা জানেন যে তাসে টোটাল লাল তাস থাকে ২৬টা। এই ২৬টার মধ্যে ১৩টা হার্ট চিহ্ন বিশিষ্ট যে তাস, এটা আমি বুঝি না, তাসটা সম্পর্কে আমার আইডিয়া নাই। ২৬টার মধ্যে ১৩টা হলো হার্ট চিহ্নিত, আর বাকি ১৩টা সম্ভবত অন্য কোনো চিহ্ন বিশিষ্ট। তো এইখানে আপনি টোটাল যদি লাল হয় ২৬টা, ২৬টার মধ্যে টোটাল লাল তাস ২৬টা, ২৬টার মধ্যে ১৩টা হলো হার্ট চিহ্নিত, আর বাকি ১৩টা হয়তো অন্য কোনো চিহ্ন বিশিষ্ট। ঠিক আছে, এখন যদি বলা হয় আপনাকে যে টোটাল লালের মধ্যে ১৩টা, মানে যেটাই লাল, আপনার লালের মধ্যে যে ১৩টা হার্ট আছে সেই ১৩টা তুমি চিহ্নিত, ঠিক আছে, তখন লালের মধ্যে যে কয়টা হার্ট আছে সেই কয়টা, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে একটা ঘটনা ঘটলো, টোটাল লাল একটা ঘটনা ঘটলো, এটার আলোকে আমি আবার হার্ট চিহ্নিত বা যেগুলোকে হার্টস বলা হয়, ঠিক আছে, এই হার্টস ১৩টির কথা আমি বলতেছি। সেই ক্ষেত্রে আচ্ছা, মুন্নিয়াপা, আবার এই যে মানে যে ল্যাপটপে একটু প্রবলেম এই মাত্র শুরু হলো আর কি, আমি অলরেডি আপনাদের জানাইছি। সেই প্রবলেমটা বোধহয় এখনো আছে। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি কথা আপনার।
পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত শুনতে পাচ্ছেন আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তাহলে এখানে এই যে 13টা টোটাল 26টা লাল, তার মধ্যে 13টা হার্টস, ঠিক আছে। তাহলে দেখেন হার্ট বাই রেট, এটা কিন্তু এই যে লব হওয়ার উপর নিচ, ঠিক আছে, চিহ্ন বুঝতে পারছেন আপনারা। প্রবাবিলিটি অফ হার্ট বাই রেট এখানে আছে 13/26 সমান 1/2, অর্থাৎ প্রতি দুইটার মধ্যে একটা হলো কি হার্ট, প্রতি লাল দুইটার মধ্যে একটা হার্ট। তাহলে শর্তাধীন সম্ভাবনার কথা আমরা কিন্তু 1/2 দিয়ে অন্য সম্ভাবনাও কিন্তু আমরা এভাবে প্রকাশ করছি, কিন্তু অবশ্যই এইভাবে একটা ঘটনার আলোকে আমরা এক্সাম্পলটা লিখবো। এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি প্রথম দুইটা প্যারাগ্রাফ এইটা বুঝে থাকেন, তাহলে তৃতীয় প্যারাগ্রাফটা আমরা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে শর্ত দেওয়ার কারণে সম্ভাবনার মান পরিবর্তিত হয়েছে। শর্ত দেওয়ার কারণে সাধারণত সম্ভাবনা কোনো ঘটনার স্বাভাবিক সম্ভাবনা প্রকাশ করে। স্বাভাবিক সম্ভাবনা যেমন মনে করেন যে আপনার মুদ্রা নিক্ষেপ করলেন, সেখানে হেড অথবা টেইল দুইটার যে কোনো একটা ঘটার সম্ভাবনা, এটা স্বাভাবিক সম্ভাবনা। কিন্তু যদি শর্ত দেই তাহলে কি হবে? শর্তাধীন সম্ভাবনাটা হবে। স্বাভাবিক সম্ভাবনা কোনো ঘটনা স্বাভাবিক সম্ভাবনা প্রকাশ করে, আর সাধারণ সম্ভাবনাটা, আর শর্তাধীন সম্ভাবনা কোনো ঘটনা ঘটছে, কোন একটা ঘটনা ঘটছে, সেই ঘটার সম্ভাবনার তথ্যের আলোকে বা বিবেচনায় নিয়ে কোন একটা সম্ভাবনা নির্ণয় করা হয়। বুঝতে পারছেন? তাই দুটো ধারণা সম্পর্কিত হলেও এক নয়। দুটো ধারণা, কোন দুইটা? সাধারণ সম্ভাবনা আর শর্তাধীন সম্ভাবনা, দুটো ধারণা এক হলো, সম্ভাবনা ধারণা রিলেটেড হলো, এক নয়, একটু তফাৎ আছে। তাহলে আপনারা তিনটা প্যারাগ্রাফ বুঝতে পারছেন আশা করি। শর্তাধীন সম্ভাবনা আসলে শর্তাধীন সম্ভাবনা আসলে আপনারা এইভাবে এতটুকু লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের পরিসংখ্যান প্রথম অধ্যায়ের সবকিছু হয়ে গেল। 9 পর্যন্ত 9টা প্রশ্ন করছি। 9টার থেকে আপনি আপনার সাজেশন বইতে যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো আপনি পড়বেন। হ্যাঁ, পড়ে আপনি পরীক্ষা যাবেন। আশা করি অঙ্ক বাদে, অঙ্ক অনেক সময় আসে না, প্রথম অধ্যায় থেকে অঙ্ক আসে না, অনেক সময় খুব মাঝে মধ্যে, খুব রেয়ার মাঝে মধ্যে আসে, ঠিক আছে। যদি অঙ্ক না আসে তাহলে এই 9টার মধ্যে আপনি আপনার সাজেশনে যে ট্রিপল আছে, ডাবল স্টার গুলো আছে, সেগুলো পড়লে আপনার হয়ে যাবে, ঠিক আছে। আর আসলে খুব সাধারণ কিছু ম্যাজিক, খুব নরমাল কিছু অঙ্ক আসে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো আজকে কিছু অঙ্ক দেখি কত দোষ করানো যায়, করাই দিচ্ছি। দেখেন অঙ্কগুলো আমরা সরাসরি যেহেতু সরাসরি মানে নিখুঁত ভাবে করা কিছু অঙ্কগুলো আছে, সেই নোটে ওঠানোর কোনো দরকার নেই। সলিউশন করা আছে, কোনো হেরফের করা সংখ্যা, আমরা সরাসরি বইতে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আপনারা সবাই পিডিএফ বই দেখতে পাচ্ছেন। আপনাদের যে বই দেয় ওপেন থেকে, সেই বই দেখতে পাচ্ছেন। আমি এই বইতে আপনাদের একটু দেখাবো যে আমরা প্রথমেই অঙ্কগুলো করবো, সেটা হলো আমরা এই যে 6 পৃষ্ঠা দেখেন, প্রত্যেকের বইয়ে 6টায় ছ পর্যন্ত গুলো আছে, অঙ্কটা 6 পর্যন্ত পুরো ধরে অনেক সময় পরীক্ষায় এসে যায় সম্পূর্ণ, ঠিক আছে। যদি আপনাদের এইটা হুবহু এসে যায় তাহলে উত্তর যা হবে বুঝে এসে অ্যান্সার করলে হয়ে গেল। আর যদি এইটা না এসে এই রিলেটেড কিছু অঙ্ক আছে, এখানে বলছে যে একটি মুদ্রা দুইবার বা দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করবে, কি হবে সেটা যদি এখানে একটু চেঞ্জ করে দেয়, অথবা কিছু অঙ্ক আছে আপনার অনুশীলনীতে আছে, কিছু অঙ্ক যদি দিয়ে দেয়, তাহলে এই নিয়মটা বুঝে শিখে আপনি অঙ্কগুলো সাধারণত অঙ্ক কত এবারও বোধহয় অঙ্ক আসে প্রথম অধ্যায় থেকে। অষ্টম ব্যাচে ওই যে আপনার লুডুর গুটি নিক্ষেপের অঙ্কটা আসছিল 8 নাম্বার, আমাদের নোটের 8 নাম্বার অঙ্কটা আসছিল অষ্টম ব্যাচে। নবম ব্যাচে আসে নাই, হয়তো দশম ব্যাচে অঙ্ক আসে, 11তম ব্যাচে নাও আসতে পারে, ঠিক আছে। তো সব মিলে তারপরে কিছু অঙ্ক আমরা করব। প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায় পরিসংখ্যানের এই দুটো একবার ঝনঝন করে মুখস্থ থাকবে আপনার। তৃতীয় অধ্যায় অঙ্ক নয়, প্রথম অধ্যায়ে কিছু অঙ্ক আছে খুব ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে। এইভাবে আপনারা খুব টেকনিক্যালি অধ্যায়গুলো বাছাই করবেন। আমি দশম পেজের সাজেশনে কিন্তু বলা আছে যে কোনটা কোন অধ্যায় ট্রিপল স্টার, কোন কোন অধ্যায় ডাবল স্টার। আপনার ট্রিপল স্টার অধ্যায়গুলো, ট্রিপল স্টার প্রশ্নগুলো, ডাবল স্টার প্রশ্নগুলো আগে পড়বেন। দশম পেজের ভাই বোনেরা আছেন এবং ভিডিওটা পরে দেখবেন, তাদের উদ্দেশ্যে বললাম। আমরা 6 নাম্বার অধ্যায়ের অঙ্কটা করব এবং এটার সলিউশন সাথে আছে, অর্থাৎ পরিসংখ্যান বইয়ের 6 এবং 7। আর এটা তো আপনারা আগেই পড়ছেন, এটা তো আগেই করছেন, ঠিক না?
এখন আমি এটা দেখাই। দেখেন একটি মুদ্রা দুইবার, যদি একটা মুদ্রা হাতে নেন, এখন যদি থাকে হাতে নেন, একটা মুদ্রা আপনি একবার নিক্ষেপ করলেন, হ্যাঁ, ফ্লোরে পড়লো, ওটা উঠান, উঠানোর পরে আবার নিক্ষেপ করেন, তাহলে বলেন কয়বার নিক্ষেপ করা হলো? দুইবার। একটি মুদ্রা দুইবার, শেষ। বা 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 দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে, একটা মুদ্রা দুইবার ফেললে যা, দুইটা মুদ্রা হাতে নিয়ে, দুইটা 1 টাকার মুদ্রা হাতে নিয়ে একসাথে ফেলে দিলে ঘটনা কিন্তু তাই ঘটে, ঠিক না? বুঝতে পারছেন? একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলো যা, একটা মুদ্রা একটা একটা করে নিক্ষেপ করলো কিন্তু তাই। দুইবার নিক্ষেপ করলে দুইটা মুদ্রা দুই দিকে চলে যাবে দৌড় দিয়ে, এবং দেখা যাবে যে হেড টেল দুইটার দুই রকম উঠতে পারে, একরকম উঠতে পারে, আবার আলাদা আলাদা করে ফেললো একই ঘটনা ঘটবে, ঠিক আছে? এই জন্য এই দুটো যদি একসাথে বা দিয়ে দেয় তাহলে আপনি বুঝবেন একই জিনিস, আবার যদি আলাদা আলাদা করে দেয় তাহলে আবার টেনশন করবেন না যে দুইটা তাহলে কি হলো, মাথায় চিন্তা করে যাবেন, ঠিক আছে? কারণ এখানে কিন্তু এই ছ পর্যন্ত যে কথাগুলো আছে, এই কথার মধ্যে কিন্তু বুঝতে না পারলে খুব সাধারণ কিছু বাক্য আছে, বাংলা শব্দ, যেমন দেখেন, আমি একটু যদি অঙ্কের গভীরে আরো একটু বলি। এই যে বলছে দুইটি মাথা আসার সম্ভাবনা, বলছে কমপক্ষে, বড় জোর, একটি, কোন মাথা, একটি মাথা, এই যে দুইটি মাথা, কমপক্ষে, বড় জোর। আমরা কমপক্ষে বলতে কি বুঝি? বড় জোর বলতে কি বুঝি? একটি মাথা, কোনো মাথা না আসার সম্ভাবনা। আজকে কোনো ক্লাসই হবে না, কমপক্ষে একটি ক্লাস হতে পারে, বড় একটা হতে পারে। এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে যদি আমরা বুঝতে ভুল করি তাহলে অঙ্কগুলো কিন্তু সঠিকভাবে আমরা সমাধান করতে পারবো না। বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা চলে যাই সমাধানে, চলে যাই। দেখেন সমাধান এখানে যেভাবে আছে, আমরা একটু চাইলে এই যে ক খ একটু বড় করে দিতে পারি, যা আছে তাই বুঝতে পারলে কিন্তু সহজ জিনিস, বুঝতে পারলে আমরা এইভাবে লিখবো সমাধান। আমরা জানি একটি মুদ্রা, আমরা জানি একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র এস সমান এইচটি, থার্ড ব্র্যাকেট দিয়ে সেট লিখতে হয়, ঠিক না? আমরা তো এটা জানি। তাহলে এস হলো স্যাম্পল, টোটাল একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র এস সমান এইচ কমা টি, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকা দিন, এটা হলো নমুনা ক্ষেত্র। ক্লিয়ার? এটুকু আপনি লিখবেন, লেখার পরে এবং দিয়ে লিখবেন এর নমুনা বিন্দু হচ্ছে দুইটি। নমুনা বিন্দু কয়টি? দুইটি। নমুনা বিন্দু তো দুইটি, আপনি জানেন, মুদ্রা নিক্ষেপ করলে হেড আর টেইলি ওঠে আজীবনকালে, 3 নাম্বার নমুনা বিন্দু তো নাই। তাইলে বুঝতে পারছেন এই পর্যন্ত, অর্থাৎ এন অফ এস মানে এস এর নাম্বার, স্যাম্পলের নাম্বার কয়টা? দুইটা। সে দুইটা আবার এইচ ও টি, এই দুইটা আবার দেখাই দিছে এইচ এবং টি। আপনি এইটুকু না লিখলেও হবে, 2 পর্যন্ত লিখলে হবে, এইটুকু লিখবেন। লেখার পরে ক নাম্বার, কতে কি চাইছে? নমুনা ক্ষেত্রটি লিখুন। নমুনা ক্ষেত্র লিখতে বলছে না? তাইলে আপনি নমুনা ক্ষেত্র লিখবেন। দেখেন এই যে নমুনা ক্ষেত্র এস, এস তো লিখে ফেলছেন, কতে লিখতে বলছে কিন্তু তার আগে আপনি লিখে ফেলছেন নমুনা ক্ষেত্র। আপনি আবার নমুনা ক্ষেত্র দেখেন, এটা না, এটা টোটাল মুদ্রা নিক্ষেপ নমুনা ক্ষেত্র। আর এখানে একটি মুদ্রা দুইবার বা দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করে নমুনা ক্ষেত্র কেমন দেখেন, এক মুদ্রা দুইবার অথবা দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করে নমুনা ক্ষেত্রটি হবে এইভাবে। যখন দুইটি মুদ্রার কথা বলতেছে বা একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করার কথা বলতেছে তখন হচ্ছে 2 এর উপর 2, ঠিক আছে? আর যদি আপনার 3বার নিক্ষেপ করার কথা বলে তখন হচ্ছে 2 এর উপর 3। যদি 4বার নিক্ষেপ করার কথা বলে তখন 2 এর উপর 4। কেন 2 এর উপর 2 সবসময় কেন হবে? কারণ হলো মুদ্রার দুইটা হেড এবং টেইল, দুইটা পাশ, ফলাফল দুইটা আসতে পারে। এই জন্য 2 এর উপর 4বার নিক্ষেপ করলে 2 এর উপর 4, 3বার নিক্ষেপ করলে 2 এর উপর 3। 2 এর উপর যদি 3 হয় তখন সমান দিলে কত আসে ক্যালকুলেশনে? 2 গুণ 2 গুণ 2। 2 এর উপর 4 হলে ক্যালকুলেশনে কত আসে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তার মানে 2 এর উপর 4 মানে 2 4 বার গুণ, 2 এর উপর 3 মানে 2 3 বার গুণ, 2 এর উপর 2 মানে 2 4 বার গুণ। এই এখানে 2 এর উপর 2, তার মানে 2 গুণ 2 সমান কত? 4। যখন 4 আসবে তখন ফলাফলও 4টা হবে। মুদ্রা একটা মুদ্রা দুইবার অথবা দুইটা মুদ্রা একসাথে ফেলে দিলে, নিক্ষেপ করলে সব সময় ফলাফলটা 2 এর উপর 2 হবে, 4 হবে। তাহলে 2 এর উপর 2, মোট ফলাফল 4। তাহলে এস দিয়ে ফলাফলটা আমরা এটা কেন লিখলাম, কিভাবে লিখলাম সেটা আমরা এই ছকের মাধ্যমে বুঝবো। দেখেন প্রথমে আমরা এইভাবে বক্স আঁকবো, আঁকার পরে এখানে এইচ লিখবো, এখানে টেল লিখবো এইচ টি, আবার এখানে এইচ দিব, এখানে টি দিব। প্রথমে যেটা দিব পরেও প্রথমে নিচের দিকে সেটা দিব, এখানেও প্রথমে সেটা দিব। এইচ দিলে পরে টি, এইচ দিলে পরে টি, প্রথমে টি দিলে পরে এইচ, প্রথমে টি দিলে পরে এইচ। বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে দেওয়ার পরে এখন এইচ আর এইচ, এইচ এইচ, এইচ টি, এইচ টি, টি এইচ, টি এইচ, টি টি, টি টি। বুঝতে পারছেন? এই ছকের হিসাবটা বুঝতে পারছেন? তাহলে যদি বুঝে থাকেন টোটাল ফলাফল
নমুনা ক্ষেত্রে আসতে পারে 4টা। এই 4টাকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেট বানাই ফেললাম। এস সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইচএইচ কমা এইচটি কমা টিএইচ কমা টিটি। ঠিক আছে, আমি কিন্তু ছক একে সুন্দর করে একবারে নিয়ম মাফিক আমি লিখে ফেলছি। এখন এক্ষেত্রে মোট ফলাফল সংখ্যা হবে 2 এর উপরে 2, অর্থাৎ 2 পাওয়ার 2। সেই ক্ষেত্রে কত হবে? 2 গুণ 2 সমান 4। এই পর্যন্ত বুঝতে পারছেন? তাহলে ক নম্বরের সমাধান কিন্তু আমাদের হয়ে গেছে। ক নম্বরে বলছিল নমুনা ক্ষেত্রটি লিখুন, এর মোট ফলাফল সংখ্যা কয়টি? মোট ফলাফল সংখ্যা 4টি। তো আমরা মুখে বলে দেবো না 4টা, আমরা হয়তো দেখেই বুঝে ফেলতে পারছি যে মোট ফলাফল সংখ্যা 4। 2 এর উপর 2, কেন 2 এর উপর 2 আসলো সেটা কিন্তু আমি বলে দিছি। আর আমি 2 এর উপর 2, এটা কিন্তু 2 দুগুণা 4, এটা কিন্তু আমি লিখে দেবো, অঙ্ক করে দিব। ঠিক আছে, অঙ্কে কিন্তু আন্দাজে 4 বসাই দিলে হয় না, এটা 2 আর 2 4 বা 2 গুণ 2 এটা দেখাই দিতে হয়। তা আপনি এভাবে লিখলেন, ক নাম্বার শেষ। এবার খ নম্বরে কি আসছে দেখেন। খ নম্বরে বলছিল কি 2টি মাথা আসার সম্ভাবনা কত? 2টি মাথা, একবারে কথাটা একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন। 2টি মাথা আসার সম্ভাবনা, একবারে পিওর কথা, 2টা মাথা আসার সম্ভাবনা। তাহলে আমরা একটু পড়ি। 2টি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা 1টি। আপনি ছকের দিকে তাকান, বলেন তো 2টা মাথা কিসের মধ্যে আছে? এই এইচ এর মধ্যে 2টা মাথা আছে, এটার মধ্যে কি 2টা আছে? নাই। এটার মধ্যে কি 2টা আছে? নাই। এটার মধ্যে কি 2টা আছে? নাই। তাহলে 2টা মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা হলো এইচ। 2টি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা কয়টি? 1টি, এইচ। 2টি মাথা আসার সম্ভাবনা 1/4। কেন 1/4 হলো? টোটাল ঘটনা ফলাফল হলো 4। 4 এর মধ্যে 2টি মাথা আসতে পারে এরকম ফলাফল একটাই পাইছি, তাহলে হচ্ছে 4 এর মধ্যে ঘটনা পাবো একটা। 4 এর মধ্যে 1, তার মানে 1/4। বুঝতে পারছেন? 1/4 ক্যালকুলেশন করলে 0.25 আসে, ঠিক না? আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে 0.25, 0.75 এগুলো বসাই দিব। তাহলে যেহেতু আমাকে সম্ভাবনা বের করতে বলছে, সম্ভাবনা 1/4 ও রাখতে পারি, আমি সম্ভাবনার মানটা কত সেটাও আমি ক্যালকুলেশন করে আমি বসাই দিতে পারি। তাহলে আমি খ নাম্বারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা গ নাম্বারে চলে যাই। দেখেন কি বলছে। কমপক্ষে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা 3টি। কমপক্ষে একটি মাথা মানে কি? একটা মাথা ভিতরে অবশ্যই থাকবে, কমপক্ষে। বুঝতে পারছেন? এখন এইচ এর মধ্যে 2টা আছে, ভালো কথা, কিন্তু কমপক্ষে তো একটা আছে, ঠিক কিনা বলেন? এইচটির মধ্যে একটা টেইল আছে, ভালো কথা, কিন্তু হেড একটা থাকলেও তো আছে। টিএইচ এর মধ্যে একটা টেইল আছে, কিন্তু হেড তো একটা হলেও আছে। তার মানে কমপক্ষে কথার সাথে আমরা কিন্তু 3টা জিনিস পেয়ে গেলাম। এই বাংলা কথাগুলো বুঝতে না পারলে এগুলো ক্যালকুলেশন ভুল হয়ে যায়, অনেকে লিখতে গেলে ভুল করে ফেলবেন। তাহলে এইচটি টিএইচ, তাহলে কমপক্ষে একটি মাথা আসার সম্ভাবনা 3/4 সমান কত? 0.75। ক্লিয়ার? 4 এর মধ্যে 3টা, 4টা ফলাফল আছে, তার মধ্যে 3টাই আমার অনুকূলে, 3টাই আমার যেটা আমি চাই সেটার সাথে 3টা মেলে। বুঝতে পারছেন? তাহলে গ নাম্বার ক্লিয়ার। এবার ঘ নাম্বারে চলে যাচ্ছি। বড়জোর একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। বড়জোর একটি মাথা মানে কি? বড়জোর শব্দের মধ্যে এখন দেখেন, আমি বড়জোর একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা 3টি বলে এর মধ্যে টিটি কে নিছি। তাহলে টিটির মধ্যে কোনো মাথা নাই, তাহলে নিলাম কেন? নিচে এই কারণে বলছে, আপনি হয়তো ভুলে নিবেন না, কিন্তু আপনাকে টিটিটা নিতে হবে, না নিলে অঙ্কটা হবে না। টিটি কেন নিব? টিটির মধ্যে কোনো মাথা নাই, দুটেই লেজ। কিন্তু বলছে প্রশ্নে যে বড় জোর একটি মাথা আসার সময়, বড় জোর মানে হলো আসলে আসতেও পারে, বড় জোর একটা ক্লাস হলেও হতে পারে। তার মানে আজকে ক্লাস হবে না, হয়তো বা হলে একটা হতে পারে, না হলে নাও হতে পারে। তাহলে টিটির মধ্যে মাথা নাই, বড় জোর একটা মাথা থাকলেও থাকতে পারে। যখন বড় জোর কথাটা বলবে তখন একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা 3টি। আপনি কিন্তু এইচ দিবেন না। কেন দিবেন না? এইচ এর মধ্যে বড় জোর কথাটা খাটে না। বড় জোর কথাটা এইচ এর মধ্যে খাটে না। কেন খাটে না? কারণ এইচ এর মধ্যে তো বড় জোর কথা আসবে না, এখানে তো 2টা মাথা অলরেডি আছেই। টেনে টুনে একটা মাথা আসবে না, বরং 2টাই থাকবে। হ্যাঁ, এই জন্য আমার ওটা হবে না, এখানে 3টা হবে। তাহলে বড় জোর একটি মাথা আসার সম্ভাবনা 3/4, 0.75। এটার অ্যান্সার 1 হয়েছে, তার মানে এখানে কিন্তু এই জিনিসগুলো এক না। বুঝতে পারছেন? এই জিনিসগুলো এক দিয়ে দিলে ভুলে যাবে। ঘ পর্যন্ত ক্লিয়ার। এবার ও নাম্বারটা আমরা পড়ি। দেখেন ও নাম্বারে কি আছে। ও নাম্বারে আছে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা 2টি। একটি মাথা, একটা। বলেন তো এইচ এর মধ্যে 2টা মাথা, কিন্তু টিটির মধ্যে একটাও মাথা নাই, তাহলে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। এখানে কিন্তু কমপক্ষে টমপক্ষে বড় জোর টড়জোর কিছু নাই, বলছে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা 2টি। তাহলে একটা মাথা কিসের মধ্যে আছে? এইচটি আর টিএইচ এর মধ্যে তো আছে। তাহলে একটি মাথা আসার সম্ভাবনা আছে 2/4, 2/4 সমান 0.5। আচ্ছা, চ নাম্বারে কি আছে দেখেন, কোন মাথা না আসার অনুকূল ফলাফল সংখ্যা 1টি। টিটি এর মধ্যে কোনো মাথাই নাই, তাইলে মাথা আসার না আসার সম্ভাবনা 1/4, 0.25। ঠিক আছে,
এবার আমরা 6 নম্বরে আসছি, দেখেন একটি মাথা ও একটি লেজ এছাড়া অনুকূল ফলাফল সংখ্যা। দুইটা মাথা আসবে না, দুইটা লেজও আসবে না, আবার একবারই লেজ নেই এরকম হবে না, একবারই মাথা নেই এরকম হবে না। ঠিক আছে, একটা মাথা অথবা একটা লেজ, একটা মাথা ও একটা লেজ, এটার মধ্যে একটা মাথা আছে, আবার এটার মধ্যে একটা লেজ আছে, আবার এটার মধ্যে একটা লেজ আছে, এটার মধ্যে একটা মাথা আছে। বুঝতে পারছেন? এখানে বলছি একই সাথে একটা মাথা থাকবে একটা লেজ থাকবে, তাহলে এটার মধ্যে একটা মাথা আছে একটা লেজ আছে, আবার এটার মধ্যে একটা মাথা আছে একটা লেজ আছে। এরকম ঘটনা এই চারটার মধ্যে কয়টা আছে? দুইটা আছে। এই দুইটা আপনি আনছেন, আনার পরে লিখবেন 2/4 সমান 0.5। আচ্ছা, এই অঙ্কটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অনেক সময় এটা হুবহু ধরে এভাবেই চলে আসে। আপনি এভাবে আসলে একটু দেখবেন যে কোনো জায়গায় কোনো কথা চেঞ্জ আছে কিনা। একটু দেখেন এই যে স পর্যন্ত হয়তো সবই ঠিক থাকবে, কিন্তু স পর্যন্ত যে কোনো একটা দাগে দেখা যাচ্ছে এই যে বড় জোরের জায়গায় অন্য একটা শব্দ দিয়ে দিতে পারে, তখন এই বড় জোরটা, বড় জোরের যে ক্যালকুলেশন হবে না, অন্যরকম হবে। এই সামান্য একটু চেঞ্জ, অর্থাৎ 1% চেঞ্জ থাকতে পারে, থাকে। আবার ভাগ ভালো হলে পুরো 100%ই কোনো চেঞ্জ থাকবে না। বুঝতে পারছেন? তাহলে এই অঙ্কটা কিন্তু 6 এবং 7 পৃষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আপনারা এটা করবেন। আর এটার সাথে রিলেটেড যদি কোনো অঙ্ক অনুশীলনীতে থাকে সেটাও আপনারা করার চেষ্টা করবেন। তবে অঙ্ক কমন ফেলানোর জন্য কেউ মানে পাগল হয়ে যাবেন না। ওইটা আমি গ্রুপে বলছিলাম হোয়াটসঅ্যাপে, যে অঙ্ক যদি কমন ফেলাতে না পারেন, অঙ্ক অনেক সময় অনেক বড় বড় অঙ্ক আছে যারা নকল করতে পারেন না বা একটু সংখ্যা চেঞ্জ করে দেয়, তারা কিন্তু এটা সমাধান করতে গেলে অনেক সময় লেগে যায়। ঠিক আছে, ছোট্ট একটা অঙ্ক 2 লাইনের, কিন্তু ওইটা যদি আপনি ক্যালকুলেশন করতে যান 1 পৃষ্ঠা লাগবে। এরকম অঙ্ক আমাদের অষ্টম ব্যাচ আসছিল। ঠিক আছে, তো অনেকে ওই যে ওটা বইতে হুবহু উঠাই দিচ্ছে, কিন্তু আমি তো হুবহু উঠাই নেই, আমারও অঙ্ক করতে গেলে আমার কিন্তু অনেক সময় লেগে গেছে। ঠিক আছে, তো এরকম আপনি রিস্ক নেবেন না। মোটামুটি আপনি অঙ্ক বাদে চেষ্টা করবেন যে অঙ্ক বাদে কোন অধ্যায়গুলো প্রশ্নের সেট গুলো আছে সেটা করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে বেশি মার্কস পাবেন। অঙ্ক করলে বেশি মার্কস বিষয়টা কিন্তু তা না। পরিসংখ্যানে প্রশ্ন লিখলেও বেশি মার্কস, কারণ প্রশ্নগুলো সলিড হয়ে থাকে, খুব একবার ক্লিয়ার কাট আনসার হয়ে থাকে, ওখানে অতিরিক্ত কিছু লেখার নাই। তো যাই হোক, এই অঙ্কটা আপনাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে আপনাদের সাজেশন বইতে বলা আছে এই অঙ্কের মতন আর কি কি অঙ্ক করবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরো কিছু অঙ্ক এখন করব না হয়তো বা, কারণ ল্যাপটপে ডিস্টার্ব দিল, তার ভিতর দিয়ে ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে, ক্লাস করাইলাম। 9টা ছিল আপনাদের টাইম, 9:30 থেকে শুরু করছিলাম। আচ্ছা, এরপরে একটা অঙ্ক আছে আপনাদের দেখাই। এই যে বেইজের উপপাদ্য, বেইজের উপপাদ্য দেখেন খুব ইন্টারেস্টিং একটা বিষয়। বেইজের উপপাদ্য কিন্তু আমি নোটে একেবারে ট্রিপল ডাবল ওয়ান স্টারের মধ্যে নিয়ে আসিনি, তবে প্রশ্ন ব্যাংকের মধ্যে আছে এবং বলা হয় যদি কেউ আহ, সময় পান, বেইজের উপপাদ্যটা মাত্র এখানে কয়টা লাইন, আপনার 2 ইঞ্চি, ঠিক না বইতে? তো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, খুব ইজি, ক্যালকুলেশনটা জাস্ট একটু যদি একটু বারবার পড়েন তাহলে আপনার মাথায় গেঁথে যাবে, এই সূত্রটা আপনি লিখে দিতে পারবেন। আচ্ছা, আর এই উপপাদ্যটা যদি আপনি পারেন, পারার আপনার এই অঙ্কটা মাঝে মধ্যে এই অঙ্কটা এসে যায়। এই অধ্যায়ের এই দুটো জিনিস, অঙ্ক এবং উপপাদ্যটা, ঠিক আছে, এটা আপনারা পড়তে পারেন। আচ্ছা, এরপরে আমরা যে খুব মজার কিছু অঙ্ক এই অধ্যায়ের, ওই যে যে অঙ্কগুলো কেবল করালাম মুদ্রা নিক্ষেপের, ওই অঙ্কগুলো যদি না আসে, তাহলে যে অঙ্কগুলো আসে, এবং এই অধ্যায়ের এই অঙ্কগুলো দ্বিতীয় অধ্যায় পড়তে গেলে কোন একটা জায়গায় লাগে, দ্বিতীয় অথবা চতুর্থ অধ্যায় বোধহয় লাগে। এই জন্য আমরা এই গৌণিক বিন্যাস এবং সমাবেশ, ফ্যাক্টোরিয়াল, পারমিউটেশন এবং কম্বিনেশন, আমরা এই 3টা জিনিস পড়বো। খুব সহজ। কখনো কখনো গৌণিক কাকে বলে সংজ্ঞা আসতে পারে, বিন্যাস কাকে বলে আসতে পারে, সমাবেশ কাকে বলে আসতে পারে, সাধারণত আসে না, আসতে পারে। তবে আসে এখান থেকে অঙ্ক। এই ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল কি একবারে ইজি, ক্যালকুলেটরে চাপ দিলে বের হয়ে যায়, ক্যালকুলেটর ছাড়াও আপনি বুঝবেন। বিন্যাসের অঙ্কগুলো জাস্ট সূত্রটা আমি বুঝাই দিব, অঙ্কগুলো আমি করাই দিব, খুব সহজ। তারপরে হচ্ছে আপনাদের আরো কিছু ব্যতিক্রমধর্মী সূত্র আছে। সমাবেশের অঙ্ক একদম ইজি, সমাবেশের ব্যতিক্রমধর্মী কতগুলো সূত্র আছে, মোটামুটি অঙ্কটাও সহজ। আপনারা যদি একটু চেষ্টা করেন হয়তো পেরে যাবেন। ঠিক আছে, 14, 13, 14 আপনারা করবেন। আচ্ছা, এরপরে এই অঙ্কগুলো সাধারণত করা লাগে না, তবে একটা অঙ্ক এখানে আছে, অষ্টম ব্যাচ আসছিল এই অঙ্কটা, এই যে আমাদের নোটে 8 নম্বরের অঙ্কটা আছে, আপনারা এটা করলে করতে পারেন। আর এই যে অনুশীলনী আছে, এতগুলো অঙ্ক করতে গিয়ে আপনার দেখা যায় আপনি প্রাইভেট পড়া শুরু করে দিলেন স্যারের কাছে, মাসে 1000 টাকা দিয়ে আপনি আপনার কলেজের স্যার বললো যে পড়াবো, হ্যাঁ স্যাররা তো বলতেই পারে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যেমন আমাদের চট্টগ্রামের ভাই বোনরা পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান এগুলো প্রাইভেট পড়ে গেছে। ঠিক আছে, অন্য জায়গায় আমি শুনি নেই, পড়ে কিনা জানি না। এটা আসলে ঠিক না, আমরা এই বুড়ো বয়সে এসে আমাদের প্রাইভেট পড়ার কোনো দরকার পড়ে না, আমরা একটু ঘাটাঘাটি করলে আমরা পারবো। ঠিক আছে, আমি তো আপনাদের ক্লাসগুলো, আমি তো প্রাইভেটের মতন আপনাদের পিছনে লেগে আছি। যাই হোক, এই অনুশীলনের এই 15টা অঙ্ক, 16টা অঙ্ক আপনার মাথা নষ্ট করে করার দরকার আছে বলে আমি মনে করি না, আমিও করি নাই। ঠিক আছে, তো রেজাল্ট কিন্তু খারাপ করি নাই, তো আপনাদেরও করতে হবে না আমি আশা করি। ঠিক আছে, তো যাই হোক, ইনশাল্লাহ রেখে দিচ্ছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ হয়তো পরিসংখ্যান নিয়ে আপনাদের আবার করাবো।
আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ারের একটা অধ্যায় হয়ে গেছে, পরিসংখ্যানের একটা অধ্যায় হয়ে গেছিল, কিন্তু বলছিলাম যে কিছু অঙ্ক করাবো, সেটা করাচ্ছি। আমরা এরপরে আরো অন্য একটা বইয়ের অন্য একটা অধ্যায় চলে যাবো। এভাবে আপনাদের বইগুলো ধীরে ধীরে সবগুলো শেষ হয়ে যাবে টেলিগ্রামের মাধ্যমে। আপনারা সবাই থাকবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।